তো মোটামুটিভাবে সিনথেটিক্যাল মেথডটা শেষ করবার পর আমরা চলে যাচ্ছি অ্যানালিটিক্যাল মেথডে। এই মেথডটার নাম অ্যানালিটিক্যাল এই কারণেই বলা হয়েছে যে ওই সিনথেটিক্যাল মেথডে না অনেক সমস্যা আছে, অঙ্কগুলো তোরা পাবি দেখবি। মানে ব্যাপারটা হচ্ছে কি যে সিনথেটিক্যাল মেথড মানে কি, সিনথেটিক আমরা যে কাপড় জামা যখন করি সিনথেটিক কথাটা ইউজ করি কেন, সেখানে কিছুটা টেরিকট কিছুটা কটন মিলিয়ে তো সিনথেটিক হয়। এখানেও ঠিক তাই, যে একটা সিঙ্গেল এন্ট্রি ডবল এন্ট্রির মধ্যেখানে দাঁড়িয়ে থাকে, অনেক কিছু এন্ট্রি এখানে হয় না। সেই কারণে এই মেথডের অনেক সমস্যা আছে। পরীক্ষার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট কিন্তু এখন যে মেথডটা করতে যাচ্ছি সেটাই, দ্যাট ইজ হচ্ছে অ্যানালিটিক্যাল মেথড। অ্যানালিটিক্যাল কথাটা এসছে অ্যানালিসিস থেকে, অর্থাৎ যখন কমপ্লিট ডবল এন্ট্রি সিস্টেম ফলো করা হয় তখনই আমরা এই অ্যানালিটিক্যাল মেথডের সাহায্য নিয়ে থাকি। তো অ্যানালিটিক্যাল মেথডে আমি দেখ তোদের ওখানে পিডিএফ করে পাঠিয়েছিলাম যে কী কী অ্যাকাউন্ট খুলতে হয়। সেই সমস্ত অ্যাকাউন্টগুলো তোদের দেখ একটা অ্যারো করে দেওয়া ছিল। দেখ ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, ব্রাঞ্চ ডেটর্স অ্যাকাউন্ট, ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট, ব্রাঞ্চ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, ব্রাঞ্চ অ্যাডজাস্ট ফিক্সড অ্যাসেটস অ্যাকাউন্ট। এতগুলো অ্যাকাউন্ট খোলা যেতে পারে। এবারে না এই অ্যাকাউন্টগুলোরও না 2 করে দিয়ে দেওয়া সম্ভব। দিইনি, কেন দিইনি তার পেছনে কারণ হচ্ছে যে লেজারটা কোত্থেকে তৈরি হয়, জার্নাল থেকে। আমি যদি তোকে লেজারের 2 দিয়ে দিতাম তাহলে খুব বাজে হতো, মুখস্থ হতো, আমাদের কিছু শেখা হতো না। কিন্তু আমি তার বিনিময়ে আমি তোকে জার্নালটা দিয়েছি। আমরা আজকে একেবারেই না ব্রাঞ্চ, এখানে এটাকে বলা হয় স্টক ডেটর্স মেথড। আমরা একেবারেই ব্রাঞ্চ স্টক ডেটর্স মেথডে একেবারে লোডে চলে যাব, মানে ইনভয়েস প্রাইসেই চলে যাব। মানে এটাই ঝামেলা। কস্ট প্রাইসের অঙ্ক তুই খুব ইজি তাহলে করতে পারবি, তাহলে সেক্ষেত্রে তোর কোনো প্রবলেম হবে না। তো দেখ ব্যাপারটা হচ্ছে কি, একটা জিনিস বোঝার চেষ্টা কর যে ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট তুই যখন করছিস, তুই আমি তোদের মানে আগের ভিডিওতে বলেছিলাম যে এই হিসেবটা রাখতে এই কিরম হয়ে গেল কি করে, ক্যামেরাটা ঘুরে গেছিল। তো যে কোনো কারণেই হোক সেটা হচ্ছে এখন ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে যেটা বলবার সেটা হচ্ছে কি যে আমরা তো হিসেবটা রাখি কার হয়ে, ইন দ্য বুকস অফ হেড অফিস। তো তাহলে হেড অফিসই হিসেব রাখছে, তাহলে হেড অফিস তাহলে দেখবার চেষ্টা করবে যে ওর স্টক বাড়ছে না কমছে, স্টক কোন অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট। তাহলে অ্যাকর্ডিং টু 11 মানে সেই গোল্ডেন রুল অনুযায়ী তুই বোঝবার চেষ্টা করবি স্টক বাড়ছে কিনা, তাহলে ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট পেবি, আর স্টক কমছে কিনা ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট তাহলে পেবি। এই হচ্ছে হিসেব, আর কিচ্ছু নেই। ঠিক আছে, দেখ জার্নালগুলো আমরা একটু ফলো করবার চেষ্টা করি, আগে বুঝে নিই। দেখ প্রথম কি বলছে, কস্ট অফ গুডস সেন্ড টু ব্রাঞ্চ, মানে কি করছে যে ব্রাঞ্চকে মানে কি করছে যে গুড সেন্ড করছে। তাহলে ব্রাঞ্চকে যদি গুড সেন্ড করে তাহলে ব্রাঞ্চের কাছে কি হচ্ছে, স্টকটা বাড়ছে। তো তাহলে সেই জন্য জার্নাল করছে ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট ডেবিট টু গুড সেন্ড টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট, সিম্পল হিসাব। ঠিক আছে, দ্বিতীয় কি বলতে দেখ, কস্ট অফ গুডস রিটার্ন বাই দি ব্রাঞ্চ, যদি ফেরত দেয় তাহলে স্টকটা কমে যাচ্ছে, উল্টো এন্ট্রি হবে। নাম্বার 3 কি বলছে, ক্যাশ সেলস। দেখ তোর যদি সেলস হয় তাহলে তো ব্রাঞ্চের টাকা আসছে বটে কিন্তু স্টকটা কমে যাচ্ছে। তো তাহলে দেখ কী দিচ্ছে, ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট, বুঝেছিস। তারপর ক্রেডিট সেল যদি হয় তাহলে ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট হবে। তারপরে কি বলছে, রেমিটেন্স ফর এক্সপেন্সেস। তাহলে তো রেমিটেন্স ফর এক্সপেন্সেস মানে কি, এটা হেড অফিস পাঠাচ্ছে তো টাকাটা, তাহলে হেড অফিস যদি টাকাটা পাঠায় তাহলে হেড অফিস টাকাটা পাঠালে ব্রাঞ্চের কাছে টাকাটা আসছে, তাই তো। তাহলে দেখ ওই জন্য লেখা হয়েছে ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। আর টু ক্যাশ অ্যাকাউন্ট কেন করা হয়েছে, তার কারণটা হচ্ছে তুই তো ইন দ্য বুকস অফ হেড অফিস করছিস, তাহলে হেড অফিসের টাকাটা তো কমে যাচ্ছে, ওই জন্য ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট করা হয়েছে। কেমন। তারপর রিটার্ন অফ গুডস, তো রিটার্ন অফ গুডস বাই ডেটর্স। যদি ডেটর্স টাকা দেয়, এনি অ্যাসেট প্রোভাইডেড, ছাড় এখন এটা রিটার্ন অফ গুডস, হ্যাঁ। তো রিটার্ন অফ গুডস বাই ডেটর্স টু দ্য ব্রাঞ্চ, মানে ব্রাঞ্চকে যদি কোনো মানে ধর মানে তো রিটার্ন করলো, ওখানে তুই ধারে মাল বেচেছিলিস, সেই ধারে বেচা মাল ডেটর্স ফেরত দিল, তাহলে সেক্ষেত্রে ব্রাঞ্চের আবার স্টকটা বাড়লো, তাহলে ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট ডেবিট টু ব্রাঞ্চ ডেটর্স অ্যাকাউন্ট হলো। তারপরে কি আছে দেখ, ক্যাশ পেড বাই ডেটর্স। যদি ডেটর্স টাকা দেয়, ডেটর্স টাকা দিলে কি হয়, এমনি স্বাভাবিক এন্ট্রি হয় ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স। তো যেহেতু ব্রাঞ্চ করছিস সেই জন্য ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্রাঞ্চ ডেটর্স, আরও একটু এগিয়ে মেমোরেন্ডাম ব্রাঞ্চ ডেটর্সও বলা যেতে পারে। তারপর
ব্রাঞ্চ এক্সপেন্সেস ডাইরেক্টলি পেড বাই হেড অফিস, মানে যদি হেড অফিস ডাইরেক্টলি পেমেন্ট করে দেয় তাহলেও ব্রাঞ্চ এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট হলো। তারপর এক্সপেন্সেস পেড বাই ব্রাঞ্চ, যদি ব্রাঞ্চ নিজে যদি এক্সপেন্সেসটা পেমেন্ট করে ব্রাঞ্চ এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট, মানে ধর মনে করো একটা ক্যাশ বুক আছে, তাহলে ক্যাশ বুকে খরচা করলে বাই, ইনকাম হলে টু, এই কনসেপ্টে হলো ব্যাপারটা। তারপর রেমিটেন্স টু হেড অফিস, তাহলে হেড অফিসকে যদি কোনো টাকা ব্রাঞ্চ পাঠিয়ে দেয় ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু হচ্ছে গিয়ে ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট। ডিসকাউন্ট অ্যালাউড হলে হচ্ছে গিয়ে ব্রাঞ্চ এক্সপেন্সেস অ্যাকাউন্ট, এখানে ডিসকাউন্ট অ্যালাউড হলে আগে যেমন আগের মেথডে ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু করছিলাম, এখানে ব্রাঞ্চ এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু ব্রাঞ্চ ডেটর্স। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন এখন ছেড়ে দে। এইবারে না একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে কি যে এই যখন ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট করবি না, যখন ইনভয়েস প্রাইসের অঙ্ক করবি, প্রথমত এর আগের মেথডে যখন ইনভয়েস প্রাইসের অঙ্ক করেছিলিস তখন না ইনভয়েস প্রাইসের দেখবি লোডটা, আমি যদি সেই অঙ্ক তোদের করাইনি, আমি তোদের করাইনি মানে একটা কথা বলছি যে এখানে দুজন মেয়ে বসে আছে তারা এই অঙ্কটা করেনি, পারমিতা আর অনিকে তোরা করেছিস। তো ঘটনাটা হচ্ছে যে সেখানে মানে সিনথেটিক্যাল মেথডে না মানে লোডটা অ্যাডজাস্ট করতে হয় ক্রেডিট দিকে, মানে একটা অ্যাকাউন্টের ক্রেডিট দিকেই লোড অ্যাডজাস্ট করতে হয়। আমি তোদের খাতায় যেটা দেখেছি কনসাইনমেন্টে তোদের মনে হলো না লোড করা হয়, তোরা কি লোডের ব্যাপারটা জানিস, বুঝিস? তাহলে তোরা লোড কি জানিসই না। তো যাই হোক, আমি সেটা ভিডিও করবো না, এমনি একবার বলে তারপরে অঙ্কে ঢুকবো। তো যাই হোক, একটা কথা শুরু তোদের বলি, সেটা হচ্ছে যে এইখানে তোকে যদি লোড অ্যাডজাস্ট করতে হয় পার্টিকুলার ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্টের লোড অ্যাডজাস্ট করা যাবে না। লোডটা অ্যাডজাস্ট করবার জন্য ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট বলে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সেখানে সমস্ত লোড অ্যাডজাস্ট করতে হয়, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, আর একটা কথা কনসাইনমেন্টেও বলেছি, এখানেও বলছি, লোড কখনো মানুষের ওপর হয় না, লোড হয় গুডসের ওপর। কাকার ওপর? ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, গুডস সেন্ড টু ব্রাঞ্চ, গুডস টু রিটার্ন টু ব্রাঞ্চ। এবার না এখানে না তুই যখন ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট করবি সেখানে তুই দু ধরনের অঙ্ক পাবি। কীরকম দুটো ধরন? চলছে তো সেটা হচ্ছে যে দু ধরনের তুই অঙ্ক পাবি। সেই দুটো ধরন কি? একটা ধরনের আমি আজকে প্রথম যে অঙ্কটা করতে দেখবো সেখান থেকে একটা নর্মাল লস দেওয়া আছে, মানে অলরেডি ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্টে নর্মাল লস হয়ে বসে আছে। হওয়ার ফলে কি হয়েছে, ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট এতে করে তো একটা ফ্লাকচুয়েশান আসবে, হয় কমে যাবে বা বেড়ে যাবে। এই যদি আগে থেকেই তুই দেখিস যে কোনো একটা লস বা প্রফিট আগে থেকেই হয়ে বসে আছে, তখন তুই ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্টটা ক্লোজ করবি অ্যাপারেন্ট গ্রস প্রফিট বা অ্যাপারেন্ট গ্রস লস দিয়ে। দেখবি আমি ওখানে কী বলে জার্নালটা দিয়েছি, দেখবি অ্যাপারেন্ট গ্রস প্রফিট, অ্যাপারেন্ট গ্রস লস। অ্যাপারেন্ট কথার অর্থ কি? অ্যাপারেন্ট মানে যেটা তুই অনুমান করছিস, মানে একটা লস হয়ে যাওয়ার জন্যে প্রফিট বা লসে কি পরিবর্তন আসছে সেটাকেই বলা হয় অ্যাপারেন্ট গ্রস প্রফিট অথবা অ্যাপারেন্ট গ্রস লস। তাহলে এই হচ্ছে মোটামুটি অঙ্কের বিষয়বস্তু। এবার আমরা আস্তে আস্তে অঙ্কটাকে বোঝবার চেষ্টা করব।